আসসালামু আলাইকুম। আমরা আমাদের প্রতিদিন সম্পূর্ণ পড়া এক ঝলকের ৫ম দিনে পৌঁছে গিয়েছি এবং আমাদের বিগত ৪ টি ক্লাস যদি তুমি করতে চাও, আমাদের বিব্রেইনের ইউটিউব চ্যানেলে গেলেই তুমি বাকি ৪ টি ক্লাস করতে পারবে এবং এই ক্লাসের পিডিএফ সহ সম্পূর্ণ ক্লাস অর্থাৎ ১, ২, ৩, ৪ প্রত্যেকটি ক্লাসের পিডিএফই কিন্তু তুমি কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে? আচ্ছা। তো আমরা যে কাজটা করি সেটা হচ্ছে প্রতিদিন আমরা সম্পূর্ণ পড়া এক ঝলক বলতে বুঝাই আমাদের সম্পূর্ণ মান বন্টনের উপরে বিএসসি, ডিপ্লোমা এবং মিডওয়াইফারি প্রত্যেকের উপরে আমরা একটা নির্দিষ্ট সংখ্যক যেমন ২টি বা ৩টি করে প্রশ্ন আমরা উত্তর করি। এটা প্র্যাকটিস করি। অর্থাৎ একজন শিক্ষার্থী হিসেবে তুমি ঠিক কিভাবে আসলে এটা প্র্যাকটিস করতে পারো এটা তোমার জন্য আমি করে দেই এবং এটা তোমাকে অন্তত ২% করে হলেও প্রতিদিন তোমাকে এগিয়ে রাখবে। দুঃখিত। আচ্ছা। সো আমরা যদি শুরু করি সেটা হচ্ছে যে আমাদের একদম ১ম যে কথাটা তোমাকে বলতে চাই সেটা হচ্ছে তুমি যদি প্র্যাকটিসের উপরে থাকো রেগুলার তোমার জন্য কিন্তু নার্সিং খুব একটা বেশি কঠিন না এবং আমরা এই জিনিসটাই কিন্তু বাংলাদেশে প্রতিষ্ঠা করার চেষ্টা করছি এবং এই কারণে আমাদের কিন্তু 2nd এবং 3rd টাইমার কোর্স তোমাদের জন্য আছে। তোমরা যারা একদম ডেডিকেটেডলি যেহেতু তুমি এই ভিডিওটা অন করেছো বা বিগত ক্লাসগুলো দেখেছো অবশ্যই তুমি কিন্তু ডেডিকেটেড। তো তোমার জন্যই আমাদের এই কোর্স। আশা করি তোমার এই যে ১৬২০ প্লাস সফলতার ধারাবাহিকতা এটা তুমি বজায় রাখবে এবং তুমি একজন পরবর্তী স্বপ্নবাজ যে স্বপ্ন পূরণ করতে সক্ষম হবে আমাদের সাথে। আচ্ছা, ১ম প্রশ্ন আমরা বাংলায় ২০ নম্বর পেয়ে থাকি বিএসসি এবং ডিপ্লোমা উভয় ক্ষেত্রেই। তো ১ম প্রশ্নটা হচ্ছে যে এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। বাক্যটি কোন কালের উদাহরণ? তোমার জন্য একটু সময় দিচ্ছি আমি। তো এই সময়কালের মধ্যে তোমার কিন্তু বলতে হবে এটার সঠিক উত্তর কি। তো আশা করি তুমি ১, ২, ৩ বলে ফেলেছো উত্তরটা কি। তো এটার উত্তরটা একটু লক্ষ্য করি। যখন আমরা এই ধরনের প্রশ্ন সলভ করব সবার আগে দেখব আমার মানে শব্দ, শব্দটা আমরা ফাইন্ড আউট করব। যেমন আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। এই হয়েছি থেকেই কিন্তু আমরা অনেক কিছু বের করতে পারি। যেমন উত্তীর্ণ হয়েছি, এটা থেকে আমরা আইডেন্টিফাই করতে পারলাম যে আমাদের এখানে জিনিসটা কি অতীত হয়ে গিয়েছে। বাট এটা কি এখনো চলমান আছে। তুমি উত্তীর্ণ হওয়া মানেই কিন্তু সেখানে শেষ হয়ে যাওয়া না। তোমার এই উত্তীর্ণ কি সবসময় চলমান। তার মানে এটাকে আমরা বলতে পারি পুরা ঘটিত, ঘটে গিয়েছে এবং বর্তমান। একদম সহজ। তার মানে কি জাস্ট ২ টা ওয়ার্ড থেকে কিন্তু আমরা ফাইন্ড আউট করে ফেলেছি। তার মানে প্র্যাকটিস করার সময় এটাই মূল বিষয় যেটা তোমাকে পরবর্তীতে অসংখ্য প্রশ্ন সলভ করতে সহায়তা করবে। পুরঘটিত বর্তমান। আচ্ছা। এরপর দেখো খাতক এর বিপরীতার্থক শব্দ কোনটি? সো খাতক বলতে কি বোঝায়? খাতক বলতে বোঝায় ঋণ গ্রহীতা। একদম সহজ কথায় খাতক মানে ঋণ গ্রহীতা। তুমি যদি ব্যাংক থেকে ঋণ নাও, তুমি একজন খাতক। এবং তাহলে তুমি এই যে ব্যাংক থেকে ঋণ নিলা, ব্যাংক তাহলে কি? ঋণদাতা। তো আমরা বলতে পারি কি যে ঋণ গ্রহীতার বিপরীত যে শব্দটা সেটাই এখানে আমাদের বিপরীতার্থক শব্দ হিসেবে প্রকাশিত হবে। সো আমাদের ঋণগুলো আগে কারা দিত? মহাজন দিত। তো এই কারণে আমরা বলতে পারি খাতকের বিপরীতার্থক শব্দ মহাজন। একদম সহজ, সিম্পল। এবং এই বিষয়গুলো তোমার কাছে মনে হতে পারে যে এত, এত শব্দের মধ্যে আমি এই শব্দটাই কিভাবে জানবো? এটার একমাত্র সমাধান বিব্রেইনের বাংলা বই। যেটা তুমি যদি আমাদের সাথে কোর্সে ভর্তি হও সাথে সাথে বলতে আমাদের জুলাই মাসের শেষ দিকে তুমি ১১ টা প্রিন্টেড বই পেয়ে যাবা। সবগুলো বিষয়ের উপরে সবথেকে বেসিক লেভেল থেকে একদম অ্যাডভান্স লেভেলে। আমি তোমাকে নিশ্চয়তা দিতে পারি তুমি যে সাবজেক্টেরই হও না কেন, অর্থাৎ যে সাবজেক্ট থেকেই তুমি বিলং করো না কেন, অর্থাৎ বিলং কেন করবা? দুঃখিত, এটা তো আমার বিষয় বলে ফেললাম, দুঃখিত। সেটা যে সাবজেক্টেই তুমি দুর্বল হও বা যে সাবজেক্ট থেকেই তুমি একটু ভয় পাও, সবগুলো সাবজেক্ট তোমার কমপ্লিট হয়ে যাবে, সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো যে দ্য ভার্ব ফর্ম অফ নেসেসারি। সো নেসেসারি এটা তো আমরা বুঝতেই পারছি যে প্রয়োজনীয় একটা অ্যাডজেক্টিভ। তো এটার ভার্ব ফর্মটা আমাকে বের করতে বলছো। তো আমি যদি তোমাকে একটা উদাহরণ দেই যে একজন লোক সে ইনজুরড হয়েছে, অর্থাৎ তার কোথাও একটা ক্ষতি হয়েছে বা ইনজুরি হয়েছে, এটা তো বুঝতেই পারছো। এখন তার এই ইনজুরিটাকে ট্রিটমেন্ট করা আবশ্যক হয়ে পড়েছে। কি হয়ে পড়েছে? আবশ্যক হয়ে পড়েছে। তার মানে কি যে হিজ ইনজুরি ড্যাশ ট্রিটমেন্ট এমার্জেন্সি বা এমার্জেন্সি ট্রিটমেন্ট। ওকে? আচ্ছা। সো এই যে আমি বললাম যে তার ইনজুরিটাকে ড্যাশ কি করা দরকার? ট্রিটমেন্ট করা দরকার এমার্জেন্সি। তার মানে কি তার এই ট্রিটমেন্ট করাটা আবশ্যক হয়ে গিয়েছে। তাহলে এখানে আমরা কোন ওয়ার্ডটা বলতে পারি বলো তো? আমরা এখানে নেসেসিটেট, নেসেসিটেট এই ওয়ার্ডটা আমরা ব্যবহার করতে পারি। তাহলে হিজ ইনজুরি নেসেসিটেড, হিজ ইনজুরি নেসেসিটেড এমার্জেন্সি ট্রিটমেন্ট। তার মানে কি তার এই ইনজুরিটাকে আবশ্যকভাবে ট্রিটমেন্ট করা প্রয়োজন হয়ে পড়েছে। তার মানে এটাই কি? তাহলে এটাই তো আমার ক্রিয়া। তার মানে এটাই আমার নেসেসারি এর ভার্ব। ওকে? ভেরি গুড। পরবর্তী প্রশ্নটা দেখো যে গিভ মি এ পেন টু রাইট। তার মানে কি আমাকে একটা পেন দাও যেটা দিয়ে আমি কি করতে পারি? লিখতে পারি। তাহলে এই যে যেটা দিয়ে আমি লিখতে পারি, তার মানে কি যে আমি একটা পেন ব্যবহার করে বা একটা পেনকে
ব্যবহার করে আমি হচ্ছে কি লিখবো। তার মানে গিভ মি এ পেন টু রাইট উইথ, তার মানে কি আমি উইথ এই শব্দটা বসালে আমার ওয়ার্ডটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে। তার মানে যেহেতু এটা একটা ইনস্ট্রুমেন্ট, ইনস্ট্রুমেন্টকে কি করা হয় সঙ্গে ব্যবহার করা হয়। তার মানে গিভ মি এ পেন টু রাইট উইথ। ওকে, ভেরি গুড। এই প্রত্যেকটা জিনিস কিন্তু হচ্ছে তুমি আমাদের নবীনওয়াজ সজীব ভাইয়া বলো বা হচ্ছে আমাদের অন্যান্য যে ভাইয়ারা ক্লাস নেয় ইংরেজিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, খুব সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে, আমি তো তোমার সাথে প্র্যাকটিস করছি, বাট তারা কিন্তু পুঙ্খানুপুঙ্খানুভাবে ক্লাস নেবে, যেটা তোমাকে 100% কি করবে বলতো এই ব্যাপারে বস করে তুলবে ইনশাল্লাহ, এবং বই তো আছেই। আচ্ছা, এরপর দেখো দুটি সংখ্যার অনুপাত 5:8, ছোট সংখ্যাটির অনুপাত 65 হলে বড় সংখ্যাটি কত? এটা আমাদের হচ্ছে সোহান ভাই হয়তোবা 5 সেকেন্ডে করিয়ে দিবে, বাট আমি যেহেতু তোমার সাথে প্র্যাকটিস করছি, অবশ্যই আমি 5 সেকেন্ডে করবো না, একটু সময় নিয়ে করবো। ধরো 5:8, এটাকে আমরা লিখতে পারি 5x এবং 8x। ওকে, এটা তো বোঝাই যাচ্ছে, রাইট? সো আমরা এখানে এক্সটাকে ধরে নিলাম, অর্থাৎ 5x এবং 8x। এখন এই 5x, এটা তো বোঝাই যাচ্ছে এটা হচ্ছে ছোট সংখ্যাটি। এটা কি? এটা হচ্ছে ছোট সংখ্যাটি। তাহলে আমাদের ছোট সংখ্যার মান কত দেয়া আছে? 65। তাহলে আমার সাথে একটু লেখো 5x ইজ ইকুয়াল হচ্ছে 65। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি x ইজ ইকুয়াল 65 ডিভাইডেড বাই 5। তো আমি এটাকে কিভাবে বের করি জানো? সেটা হচ্ছে এই 5 6 এর মধ্যে যায় একবার, হাতে থাকে 1, 1 আর 5 15, তার মানে 3 ইন্টু 5 বা হচ্ছে 15। তাহলে উত্তরটা কত? 13। এখন এখন তো বাকি অর্থ তুমি বুঝে গিয়েছো যে x এর মান আমরা বসিয়ে দিব 8 ইন্টু 13, তাহলে কত আসে? আসে হচ্ছে 8 10 কে 80, 3 8 24, মানে 104। তাহলে আমার উত্তরটা কোনটা? আমার উত্তরটা হচ্ছে 104। সহজ? ওকে, পরবর্তী প্রশ্নটা আমার সাথে দেখো। পরবর্তী প্রশ্নটা হচ্ছে খুব মজার একটা প্রশ্ন, নিচের কোনটি মৌলিক সংখ্যা? তো মৌলিক সংখ্যা নির্ণয় করার জন্য আমাদের মোস্ট এবং হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে আমাদের এখানে মানে জানতে হবে এই যে আমরা মানে অঙ্কটা নিব বা হচ্ছে যেই সংখ্যাটা আমরা নিব, এই সংখ্যাটা কি সে এবং এক ব্যতীত অন্য কোনো অঙ্ক দ্বারা বিভাজ্য কিনা। আমি যদি তোমাকে সহজ করে বলি, যেমন 27-এর ক্ষেত্রে তুমি যদি একটু লক্ষ্য করো, 27কে তুমি যদি হচ্ছে আহ, মানে কি বলে গুণনীয়কে বিশ্লেষণ করো, তাহলে তুমি পাবা 1 ইন্টু 27, এরপরে কত বলো তো? 2 দিয়ে যায় না, 3 ইন্টু 9, 3 নং 27। তার মানে কি এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য সংখ্যা দ্বারাও 27 বিভাজ্য। ওকে, এই কারণে কি 27 একটা মৌলিক সংখ্যা না। এখন তুমি বলতে পারো ভাইয়া আমরা তো হচ্ছে সরাসরি মৌলিক সংখ্যা এখান থেকে আইডেন্টিফাই করতে পারি, কিন্তু আমাদের একটা কথা আছে না যে সকল আমাদের মৌলিক সংখ্যা মানেই কি বিজোড় সংখ্যা হয়। কারণ কি আমাদের এটা আমরা এভাবে নির্ণয় করতে পারি। এই কথাটা, এই যে 6n প্লাস মাইনাস 1, এটা কিন্তু হচ্ছে আমাদের বইতে যেমন 1 থেকে 100 পর্যন্ত, এই 1 থেকে 100 পর্যন্ত যে আমাদের 25টা, কয়টা? 25টা কি আছে? মৌলিক সংখ্যা আছে। এই মৌলিক সংখ্যা এটা নির্ণয়ের জন্য আমাদের একটা সূত্র দেওয়া আছে। আমাদের যে কোনো মৌলিক সংখ্যা নির্ণয়ের জন্য সূত্র দেওয়া আছে। আমাদের এই 6n প্লাস মাইনাস 1 এটা বের করার পর এটাকে আবার 5 আবার অথবা 7 দ্বারা আমরা ভাগ করে আইডেন্টিফাই করা, অনেক কিছু দেওয়া আছে। সবকিছু তো আর এই সংক্ষিপ্ত প্র্যাকটিসের মধ্যে ইনক্লুড করা সম্ভব না। তোমার জন্য যেটা প্রয়োজন, এই সব কিছু জানা প্রয়োজন। এটা জানার জন্য কি প্রয়োজন হবে? বিব্রেইনার ম্যাথ বই। ওকে, তার মানে যারা ভর্তি হয়ে গিয়েছো তারা তো খুব দ্রুতই পেয়ে যাচ্ছ। যারা এখনো চিন্তা করছো কি করব, তাদের জন্য আমি হচ্ছে 33টাকে একটু ভাগ করে দেখি যে এটাকে কি করা যায়। সো 33-এর ক্ষেত্রে দেখো, এটাকে যদি গুণনীয়কে বিশ্লেষণ করি তাহলে এটা আসে 1 ইন্টু 33, আর একটা কি আসে? আমাদের আসে 3 ইন্টু 11, অর্থাৎ 3 11 33। তার মানে এটাতেও এক ব্যতীত, এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য সংখ্যা দ্বারা বিভাজ্য হচ্ছে। তার মানে এটা মৌলিক সংখ্যা না, যদিও এটা বিজোড় সংখ্যা। 49-এর ক্ষেত্রে তো আমরা আরো ভালো করে জানি 1 ইন্টু 49, এরপরে কি আছে? এরপরে আসে হচ্ছে 7 ইন্টু 7। তার মানে কি এটাও আমাদের বিভাজ্য এক এবং ওই সংখ্যা ব্যতীত, তার মানে এটাও আমাদের মৌলিক সংখ্যা না। এরপরে আসে আমাদের একজন খুবই বলতে পারি কি অভাগী 53, যার আসলে সে ব্যতীত অন্য কেউ নেই, সে ব্যতীত অন্য কেউ নেই, এক তো থাকবেই। ওকে, সো এই হচ্ছে বিষয়। তার মানে মানুষ কি? মানুষ এবং আমাদের সংখ্যা, সবাই মানে মৌলিক সংখ্যা, এরা প্রত্যেকে কি এক, একা। ওকে, সো নিচের কোনটি মৌলিক সংখ্যা? এটার উত্তর হবে 53। আচ্ছা, ভেরি গুড। পরবর্তীতে আসো। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর্যটি নিজের কোন ভাস্কর তৈরি করেন? স্বোপার্জিত স্বাধীনতা তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছো তারা নিশ্চয়ই দেখেছো, টিএসসির পেছন দিকে হচ্ছে এটা অবস্থিত। এখন তোমার জন্য আমি একটা ক্লু দিয়ে দিই, সেটা হচ্ছে এখানে একজন মহিলা মানুষ এই স্বোপার্জিত স্বাধীনতাটি বা হচ্ছে ভাস্কর্য নির্মাণ করেছে। সো এখানে মহিলা নাম কার? আব্দুল্লাহ খালেদ? তানভীর কবির? না। মীর মুবাশির আলী? না। শামীম শিকদার, বাংলাদেশের একজন মানে কি বলে 1971 পরবর্তী একজন বামপন্থী নেতা ছিলেন। তার এক মানে খুবই বলা যেতে পারে
হয় না যে আমাদের ওই যে সর্বহারা দল, তোমরা হয়তো বা কখনো শুনেছো বা তোমাদের পিতামাতা থেকে শুনে নিও যে সর্বহারা দল নামক একটা দল ছিল। তো ওই দলের সাথে ওই লোকটার নাম ছিল হচ্ছে সিরাজ শিকদার। তো ওই সিরাজ শিকদারের বোন হচ্ছে শামীম শিকদার। সো এর অনেক খুব সুন্দর সুন্দর কাহিনী আছে। আমার কাছে সুন্দর লাগে না, বাট অনেকের কাছে অনেক অ্যাস্থেটিক লাগে। তো সেগুলো জানতে চাইলে দেখতে পারো। তো এই শামীম শিকদার হচ্ছে এই স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর্যটি তৈরি করেন টিএসসির পেছনে। ওকে, তাহলে ভাস্করকে শামীম শিকদার, উনি একজন মহিলা মানুষ। আচ্ছা, এরপর দেখো ভ্যাট এর পূর্ণরূপ কোনটি? এটা আমরা সবাই জানি, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এটা নিয়ে আসলে কোনো কথা নাই। তার মানে ভ্যাট এর পূর্ণরূপ কোনটি? ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ওকে, আচ্ছা পরবর্তী প্রশ্নে চলে আসো যে দুটি স্বচ্ছ মাধ্যমে, দুটি কি স্বচ্ছ মাধ্যমের বিভেদ তলে, অর্থাৎ আমরা যদি জিনিসটাকে এভাবে সাজাই যে দুইটা স্বচ্ছ মাধ্যম, দুইটা স্বচ্ছ মাধ্যম, এটার বিভেদ তল, বিভেদ তল তো এইটা, এটার তলে আলোক রশ্মির দিক পরিবর্তন, অর্থাৎ আমার এটা বায়ু মাধ্যম থেকে পানি মাধ্যমে আসলো বা হচ্ছে কাঁচ মাধ্যমে আসলো। তো তখন আমার এই যে উলম্ব থেকে এটা কিছুটা দূরে অথবা হচ্ছে উলম্বের কাছাকাছি আমার কি হয়, এই প্রতিফলিত আলোক রশ্মিটা যে আমার উলম্ব তলের কাছে অথবা উলম্ব তল থেকে দূরে যায়, অর্থাৎ এই যে দিকটা পরিবর্তন করে, অর্থাৎ আমাদের হয় কি প্রতিফলন এর সূত্র কি যে আপাতিত আলোক রশ্মি এবং প্রতিফলিত আলোক রশ্মির যে কোণের মান সেটা ইকুয়াল, বাট প্রতিসরণের ক্ষেত্রে যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে দিকটা পরিবর্তন করে ফেলে। ওকে, সো এই যে দিক পরিবর্তন করলো, এই দিক পরিবর্তনটাকে আমরা কি বলি? আমরা প্রতিসরণ বলি। এবং এমনই আছে নিশ্চয়ই তোমাদের যে প্রতিসরণ অঙ্কের কথা, এই যে ইটা দ্বারা আমরা হচ্ছে প্রতিসরণ অঙ্ককে প্রকাশ করতাম। ওকে, ইটা এ ইটা বি, অর্থাৎ এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক এবং হচ্ছে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক, অনেক কথাবার্তা এগুলো তোমাদের হচ্ছে বা আমাদের পলাশ ভাইয়া খুব সুন্দর করে পড়াবে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে আমাদের দুটি স্বচ্ছ মাধ্যমের বিভেদ তলে আলোক রশ্মির দিক পরিবর্তনটাকে আমরা প্রতিসরণ হিসেবে চিনে থাকি। আচ্ছা, তারপরে রাডারে যে তড়িৎচুম্বক ব্যবহার করা হয় এটার নাম কি? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তোমরা তো আমাদের যে গুণগত রসায়ন অধ্যায়টা আছে এই অধ্যায়ের মধ্যে কিন্তু অসংখ্য এমসিকিউ তোমরা হচ্ছে ফাইন্ড আউট করতে পারো। তবে বর্তমানে যে আমাদের নার্সিং ভর্তি পরীক্ষার আলোকে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে কিছুটা প্রশ্ন কিন্তু কঠিন হচ্ছে, এবং এই কঠিন প্রশ্নটাকে তুমি যদি আগে থেকে অ্যাডপ্ট করতে চাও, এ ধরনের প্রশ্ন কিন্তু তোমার সলভ করতে হবে, যেটা তোমাকে আমাদের বিব্রেইনারের যে প্রশ্ন ব্যাংক আছে, ইয়া মোটা প্রশ্ন ব্যাংক, এই প্রশ্ন ব্যাংকের তোমার কি ব্যাখ্যাগুলোতে তুমি পাবা। তুমি বলতে পারো প্রশ্ন ব্যাংক তো বাজারে অন্যান্য আছে, সেগুলো কেন? বাজারে তোমাকে যদি বলি বাজারে প্রশ্ন ব্যাংক, প্রশ্ন ব্যাংকের সাথে একের ভিতর সব, সবের মধ্যে সাজেশন, সাজেশনের মধ্যে পরীক্ষার আগের রাত্রে কি পড়বা, পরীক্ষার আগের রাত্রের পরে পরীক্ষার সকাল কি পড়বা, আবার হচ্ছে কি পরীক্ষার পরে তুমি যদি সেকেন্ড টাইমার হও তাহলে তখন কি পড়বা, সবকিছু দেয়া থাকে। তারপর বইটার পুরুত্ব হয় এতটুকু। আর আমাদের শুধু প্রশ্ন ব্যাংকের পুরুত্বই মনে করে এতখানি, শুধু প্রশ্ন ব্যাংক, শুধু শুধু প্রশ্ন ব্যাংক। কেন বলতো? কারণ হচ্ছে এটার মধ্যে ব্যাখ্যা সহ উত্তর দেওয়া আছে, যেটা তোমাকে অনেক বেশি হেল্প করে সবকিছু আমার কি অপশন সহ উত্তর জানতে, যেটা তোমার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তাহলে রাডারে যে তড়িৎচুম্বক ব্যবহার করা হয় তার নাম হচ্ছে মাইক্রোওয়েভ। কেন? কারণ হচ্ছে রাডার তো আমাদের একটা বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে যেতে হবে, সেটা কোন ওয়েভের মাধ্যমে করতে পারি? মাইক্রোওয়েভের মাধ্যমে। ওকে, আচ্ছা, এরপরে আসো হার্টে রক্ত সঞ্চালন করে কে? আমরা জানি যে আমাদের সমগ্র দেহে পাম্পিং যন্ত্র হিসেবে কাজ করে হার্ট, যে হচ্ছে আমাদের মহাধমনী থেকে ধমনীর মাধ্যমে সমগ্র দেহে রক্ত সরবরাহ করে। কিন্তু হার্ট নিজেও তো একটা মানুষ, তারও তো একটা রক্তের প্রয়োজন আছে, রাইট? তো এই রক্তটা আসলে তাকে কে সাপ্লাই দেয়? আমাদের কি বলেছি যে কার্ডিয়াক, করোনারি, এই সংক্রান্ত কথা মানেই কি হার্ট বা হৃৎপিণ্ড সংক্রান্ত। সো এখানে আছেই হচ্ছে আমার করোনারি, করোনারি ক নম্বরে আছে। সো এই করোনারি আর্টারি হচ্ছে আমার হার্টে রক্ত সঞ্চালন করে, অর্থাৎ হার্টের নিজের নিজের জন্য যে রক্তটুকু প্রয়োজন সেই রক্তটুকু হচ্ছে করোনারি আর্টারি। এটা হচ্ছে আমাদের লাইফের মতো যে আমরা সবাইকে সাপোর্ট দেই, এর পরিবর্তে আমাদের যখন সাপোর্ট আসে তখন এরকম জাস্ট একজন লোক থাকে এবং সেই লোকটাকে করোনারি আর্টারি। ওকে, আচ্ছা, এরপর দেখো রক্তের জমাট বাঁধার ক্ষমতা নির্ভর করে প্রধানত কার উপরে? সো এটা কিন্তু খুব মজার একটা প্রশ্ন যে আমাদের যখন কোথাও হাত কেটে যায় অথবা আমরা যখন হাত কেটে কারো নাম লিখতে যাই, নাকি কে কে লিখছো সে তারা তারা হচ্ছে একটু কমেন্টে জানিয়ে দিও যে ভাই আমি হচ্ছে হাত কেটে এর নাম লিখছি, ঠিক আছে? সো আমরা একটু কিছু ঘটনা বলিও জানতে পারবো পড়াশোনার পাশাপাশি। যাই হোক, সো আমরা এই হাত কাটলে বা হচ্ছে কোথাও যদি কেটে যায়, আমরা একটা কোষ বিভাজন অধ্যায়ে একটা কথা বলেছিলাম যে আমাদের যদি কোথাও কেটে যায় তখন হচ্ছে সেখানে অনুচক্রিকা একটা গ্রোথ ফ্যাক্টর, একটা জিএফ তৈরি করে দেয়। ওকে, সবখানেই হচ্ছে জিএফ সংক্রান্ত কথাবার্তা। সো এই গ্রোথ ফ্যাক্টর বা জিএফটা যে তৈরি করে দিল, এই তৈরি করাটার কাজ কিন্তু হচ্ছে অনুচক্রিকার। কেন বলতো? কারণ হচ্ছে অনুচক্রিকাই একমাত্র আমাদের উপাদান, রক্তের উপাদান, যে হচ্ছে আইডেন্টিফাই করতে পারে আমার রক্তের মধ্যে ঝামেলা হয়ে গেছে, রক্তটা এখন আমার কি আবদ্ধ নাই। আমরা তো সবাই জানি যে মানুষ কোন ধরনের প্রাণী, মানুষ হচ্ছে আমাদের আবদ্ধ বা হচ্ছে বদ্ধ রক্ত সংবহন তন্ত্রের। সো ও আইডেন্টিফাই করে যে আমার রক্তটা আর বদ্ধ সংবহন তন্ত্র নাই, কিছু রক্ত হচ্ছে কি আমার
কি হয়ে গেছে, মুক্ত হয়ে গেছে। সো এই যে অক্সিজেনের সংস্পর্শে চলে আসছে, এটা যখনই আইডেন্টিফাই করে সাথে সাথে সে হচ্ছে একটা গ্রোথ ফ্যাক্টর তৈরি করে দেয়। গ্রোথ ফ্যাক্টর তৈরি করে দিলে আমাদের সমগ্র দেহ থেকে সাথে সাথে কি চলে আসে বলতো, ক্লটিং ফ্যাক্টরগুলো সাথে সাথে নিঃসরণ হয়, এবং নিঃসরণ হওয়ার সাথে সাথে আমাদের সেখানে রক্তটা আস্তে আস্তে করে জমাট বাঁধা শুরু করে। এবং আমাদের এই যে ক্লটিং ফ্যাক্টর, 13টা ক্লটিং ফ্যাক্টর, তারা খুব দ্রুততম কাজ করার মাধ্যমে আমাদের কি করে দেয়, আমাদের মানে যেখানে কেটে গেছে সেই জায়গাটাকে পুনরায় রিপেয়ার করে দেয়। রিপেয়ার করার কাজটা কিন্তু হচ্ছে কোষ বিভাজনের বা প্রোটিন এর মাধ্যমে আমরা করি। বাট আমাদের ওই সময় যে রক্তটাকে বন্ধ করতে হবে, এবং ওই যে রক্তটুকু বের হয়ে গিয়েছে ওইটা তো নষ্ট রক্ত, সো ওইটাকে যে আমার মানে জমাট বাঁধিয়ে ফেলতে হবে, এই কাজটা কিন্তু হচ্ছে আমার কে করে, অনুচক্রিকা করে। ওকে, তাহলে রক্তের জমাট বাঁধার ক্ষমতা নির্ভর করে প্রধানত অনুচক্রিকার উপরে। আচ্ছা, এরপরে আসো, এরপরে হচ্ছে আমাদের মজার প্রশ্ন, কোষ বিভাজন পদ্ধতি। এটা হচ্ছে ডিপ্লোমাদের জন্য 3টা প্রশ্ন, 30 নম্বর যেহেতু ডিপ্লোমাদের জন্য। সো কোষ বিভাজন পদ্ধতি মূলত 3 প্রকার, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। এটা নিয়ে আমার কোনো কথা নাই, তোমাদের কোনো কথা নাই। ওকে, এরপরে বলো ইলেকট্রন আবিষ্কার করেন কে? আমরা জানি আমাদের রাদারফোর্ড, উনি হচ্ছে নিউক্লিয়াস আবিষ্কার করেন। আমাদের প্রোটনকে আবিষ্কার করেন, কেউ বলতে পারবা প্রোটন আবিষ্কার কে করেন? আমার কিন্তু হচ্ছে তোমার কাছে প্রশ্ন রেখে গেলাম ইওর অনার। এরপরে হচ্ছে চ্যাডউইক, উনি হচ্ছেন আমাদের নিউট্রন আবিষ্কার করেন। তাহলে আমাদের বাকি থাকে হচ্ছে ইলেকট্রন, সেটা কি করেন? সেটা হচ্ছে জে জে থমসন। জে জে থমসন কি করেন? আমাদের ইলেকট্রন আবিষ্কার করেন। বাকি থাকে মোসলে। মোসলের কাজ কি বলতে হবে কিন্তু। ওকে, আচ্ছা, সর্বশেষ প্রশ্ন যে কস্টিক সোডার রাসায়নিক নাম কি? তো কস্টিক সোডার রাসায়নিক নাম হচ্ছে, আমি যদি তোমাকে বলি যে এটা হচ্ছে আমরা কোথায় পড়েছিলাম বলতো, আমরা এটা পড়েছিলাম হচ্ছে আমাদের রসায়নের 12তম অধ্যায়, আমাদের প্রত্যয়িক জীবনে রসায়ন বা দৈনন্দিন জীবনে রসায়ন। তো ওইখানে আমরা দেখেছিলাম যে আমাদের দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে কি, একটা থাকে হচ্ছে আমাদের টয়লেট ক্লিনার, আর একটা হচ্ছে কি কস্টিক সোডা, নাকি দুইটা একই? আমাকে একটু বলিও তো। ও, একটা হচ্ছে, হ্যাঁ, এই দুইটা একই, বাট গ্লাস ক্লিনার এটা ভিন্ন। তো কস্টিক সোডার রাসায়নিক নাম কি? কস্টিক সোডার রাসায়নিক হচ্ছে তীব্র ক্ষার একটা জিনিস, সেটা কি? সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে, সো সহজ। তো এই হচ্ছে মোটামুটি আমাদের সবকিছু আমরা এখানে কমপ্লিট করলাম। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পঞ্চম ক্লাসটাও করার জন্য, এবং আশা করি তোমরা প্রত্যেকেই হচ্ছে বিগত 4টা ক্লাসও করবে, এবং তোমাদের নার্সিং সংক্রান্ত যাবতীয় যা কিছু আছে সবকিছু যদি একটা অ্যাপের আন্ডারে পেতে চাও, তোমার জন্য কিন্তু বিব্রেনার নার্সিং, এবং এটাই কিন্তু হচ্ছে আমাদের সেই অ্যাপের ইন্টারফেস। ঢুকবা, লগ ইন করবা, ক্লাস দেখবা, ভর্তি হয়ে যাবা, ক্লাস করতে থাকবা, এক্সাম দিতে থাকবা, সেলফ স্টাডি রুমে নিজের একটা আলাদা রুম, আলাদা জগৎ ক্রিয়েট করে ফেলবা, ডাউট সলভ করবা, বিব্রেনার এআই কে মনের যত প্রশ্ন আছে সব করবা। এগুলো না করে তুমি এখনো বসে আছো, মানা যায় না। যাই হোক, তোমার মানা না মানা হচ্ছে পরের ব্যাপার। আগে তোমাকে এখানে কল করতে হবে, এখানে তোমাকে মেসেজ করতে হবে, এখানে তোমার লগ ইন করতে হবে, এরপরে পরবর্তী কথা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।